নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। ঘড়িতে দুপুর 1:30। রাস্তার অসহনীয় জ্যাম আর মাত্রাতিরিক্ত গরমে নেতিয়ে পড়েছে মাহা। ক্লান্ত শরীরে কোনো মতে হসপিটালে পৌঁছালো সে। গায়ের আপটনটা খুলে হাতে নিয়ে রেখেছে অনেক আগেই। গরমে আর সহ্য হচ্ছিল না। আজকেও 2 শিফট একসাথে ডিউটি পড়েছে ওর। ইন্টার্নির বাকি 6 মাস কীভাবে পার করবে সেটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলে সে। একবার ইন্টার্নিটা শেষ হোক, তাকে ঠেঙ্গিয়েও কেউ 1 বছর পড়তে বসাতেই পারবে না। মিনিমাম 1 বছর তার ব্রেক চাই। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে এসব আকাশ পাতাল ভেবে চলেছে সে। হাঁটতে হাঁটতেই ওটি থেকে বেরিয়ে আসা আফনানের দিকে চোখ গেল মাহার। খুব করে চাইলেও আফনান তাকে না দেখুক। সন্তর্পণে তাকে এড়িয়ে চলে যাওয়ার সময় মাহার চোখ আটকে গেল আফনানের হাতে। বাম হাতের তালুর বেশ খানিকটা জায়গায় গভীরভাবে কেটে গেছে। অনবরত রক্ত গড়িয়ে পড়ছে। সাদা গজ দিয়ে জায়গাটা চেপে ধরে হেঁটে যাচ্ছে আফনান। তার ভাবভঙ্গি অতি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। অথচ আতকে উঠে তার সামনে এসে দাঁড়ালো আহা। কাতর কণ্ঠে বলে উঠল, এতটা জায়গা কেটে গেল কি করে তোমার? আমাকে দেখতে দাও। ইস, কতটা রক্ত পড়ছে। বলি নিজের হাত বাড়িয়ে আফনানের হাতটা ধরার আগেই সরিয়ে ফেলল আফনান। কর্কশ কণ্ঠে বলল, কতবার বলবো এখানে আমি তোর সিনিয়রের সাথে কিভাবে বিহেভ করতে হয় জানিস না? এটুকু বলেই নিজের হাতটা দেখিয়ে আবারও বলল, আর নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি। তোর এত কনসার্ন দেখানোর দরকার নেই। অন্য সময় হলে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে প্রস্থান করতো মাহা, কিন্তু আজ আপনানে এতটা ক্ষত দেখে কিছুতেই তার দৃষ্টি ফেরাতে পারছে না। কাজে অপমানটা গায়ে মাখল না সে। খুব সাবধানে এগিয়ে এসে আপনাদের ডান হাতের কবজি চেপে ধরে বলল, অনেকটুকু কেটেছে, স্টিচ লাগবে। আমার সাথে চলো, বাকি অপমানটা না হয় এরপরেই করো। এমনিতেই অনেকটা ব্লাড বেরিয়ে গেছে, এসো। বলি হাত টেনে সামনে আগায় সে, কিন্তু না, 2 কদম যেতেই আপনার তার হাত ধরে উল্টো টেনে আগের জায়গায় দাঁড় করায়। ঘটনার আকস্মিকতায় প্রশ্নবোধক চাহনিতে আপনাদের দিকে তাকায় মাহা। সাথে সাথে শুনতে পায় আপনাদের রূঢ় কণ্ঠস্বর, একদম সস্তা মেয়েদের মতো গায়ে পড়ে ফ্লার্ট করতে আসবি না। ছেলে দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। বলি এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেয় আপনার। ওদিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে মাহা। কথাগুলো ধারালো ছুরির মতো বুকে গিয়ে বিঁধল। এতটা খারাপ কথা আপনার তাকে বলতে পারলেও অবিশ্বাস্য কণ্ঠে প্রশ্ন করলো, আমি ফ্লার্ট করছি সস্তা মেয়েদের মতো? হ্যাঁ, গায়ে পড়ে ফ্লার্ট করছিস। বলি অন্যদিকে দৃষ্টি ফেরালো আফনান। অথচ কড়া হলেও মাহার দৃষ্টি। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে স্থির করলো সে। প্রচণ্ড অপমানে শরীর রীতিমতো কাঁপছিল এতক্ষণ। মুখ খুলে বলল, আসলে কেউ নিজে যেমন হয় অন্য কেউ তেমনটাই ভাবতে শুরু করে। বলে সামনে তাকাতেই মাহমুদকে তার দিকে ছুটে আসতে দেখল। মাহমুদ তার ব্যাচমেট, নিতান্তই অমায়িক একটা ছেলে। এই একজনের সাথেই কাজের ফাঁকে টুকটাক কথা হয় মাহার। তাই ওকে দেখে সহাস্যই মুখে বলল, কিরে, কি অবস্থা? তোরও এখন ডিউটি নাকি? মাহার পাশে আফনানকে দাঁড়িয়ে থাকতে দেখে সালাম দিল মাহমুদ। আফনানের ভাবভঙ্গি অপরিবর্তিত, চেহারার গাম্ভীর্য ধরে রেখে সালামের উত্তর দিল কেবল। আফনান যে মাহার কাজিন এটা মাহমুদের অজানা নয়। তাই এইভাবে দুজনকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে অবাক হয়নি সে। পরপর মাহার দিকে তাকিয়ে বলল, এই তো আছি রে। তোর আজকে 2 শিফট একসাথে পড়তে শুনলাম। তোকে তো দেখে টায়ার্ড লাগছে ভীষণ। কীভাবে করবি ডিউটি? ক্লান্তির শ্বাস ফেলে মাহা নিস্তেজ কণ্ঠে উত্তর দেয়, অভ্যাস হয়ে গেছে রে। তাছাড়া বাসায় বসে থেকেও বা কী করব? ঘুমানোর জন্য 5 ঘন্টা পেলেই হলো। আর সময় দরকার নেই আমার। পাগল নাকি তুই? আজকে তোর নাইট শিফট আমি করে দিচ্ছি। তুই এখানেরটা শেষ করে সোজা বাসায় যাবি। আরে না না, আমি পারবো, তুই যা। মাহা, আর কোনো কথা না, চুপচাপ বাসায় চলে যাবি এই শিফটের পর। তীব্র অধিকার বোধ নিয়ে কথাটা বলে মাহার উত্তরের অপেক্ষা না করে সামনে হাঁটা দিল মাহমুদ। ওয়ার্ডে তার ডাক পড়েছে। ওদিকে কৃতজ্ঞতাটুকু জানানোর সুযোগ না পেয়ে পেছনে ঘুরল মাহা। চোখ পড়ল আপনাদের তার উপর নিক্ষিপ্ত করা চোখগুলোতেই।
ভাবলো উনি এখনও এখানে দাঁড়িয়ে কেন। তবে দাঁড়িয়ে যখন আছি, একটু আগের করা অপমানের ঝাঁটা মেটানোর চমৎকার উপায়টাও ভেবে ফেলল সে। দু কদম এগিয়ে নিচু স্বরে আফনানকে বলল, যার তার সাথে ফ্লার্ট আমি করি না। অ্যান্ড ফর মি, যাকে ভালোবাসা যায় একমাত্র তার সাথেই ফ্লার্ট করা যায়। বলি খেয়াল করলেও আফনানের কুঁচকে রাখা কপাল নিমিষেই সোজা হয়ে গেছে, বরং অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। লোকটাকে আরও একটু জ্বালাতে মুচকে এসে বলল, ফ্লার্ট যদি করতেই হয় তাহলে মাহমুদের মতো কারোর সাথে করা উচিত, যে অন্তত আমাকে রেসপেক্ট করে। বলি হেলে দুলে সেখান থেকে হেঁটে চলে এলো মাহা। যাওয়ার সময় একজন নার্সকে বলে গেল আফনানের হাতটা ড্রেসিং করে দিতে। মাহা যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে আফনানও দ্রুত প্রস্থান করলো। মেয়েটাকে একটা শিক্ষা না দিলেই না। নাইট শিফট না করে সময়ের আগে ক্লান্ত শরীরে বাসায় ফিরল মাহা। কাঁধের ব্যাগটা নামিয়ে সোফায় শটান হয়ে বসল। আশেপাশে মামুনি কাউকেই দেখতে পেল না। তাদের জানা মতে সে কাল সকালে ফেরার কথা, তাই এখানে কেউ নেই। নয়তো এতক্ষণ দু জাল মিলে হৈ হৈ শুরু করে দিতেন। অতঃপর নিজেই গলা উঁচিয়ে ডাকলো, মা, মামুনি কোথায় তোমরা? অসময়ে মাহার গলা শুনে কিচেন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন সানা। তিনি সম্পর্কে মাহার চাচি হলেও সব কিছুতেই মায়ের মতোই আগলে রাখেন মাহাকে। মেয়েটার সামান্য অসুবিধা সহ্য হয় না ওনার। লিভিং রুমে মাহাকে বসে থাকতে দেখে দূর থেকে হাঁক ছাড়তে ছাড়তে এলেন। কি রে মাহা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? বলে গেলি কাল আসবি, শরীর খারাপ করলো নাকি রে? মাহা কিছু বলবে তার আগে মুহূর্তের মধ্যে ওর কাছে উপস্থিত হলেন তিনি। কপালে গলায় হাত ছুঁয়ে পরখ করলেন শরীর ঠিক আছে কিনা। মামুনি, আমি ঠিক আছি। তোমাদের জন্য একটা দিন আগে বাসায় আসলেও ভয় থাকি যে আবার টেনশন না শুরু করে দাও আমাকে নিয়ে। মুচকি হাসে সানা। মেয়েটার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বলেন, ঠিক আছে, আর প্রশ্ন করছি না। এই যে শরবত এনেছি, এটা খেয়ে ফ্রেশ হ গিয়ে। তোর নাস্তা আর কফি পাঠিয়ে দিচ্ছি। মামুনিকে দু হাতে জড়িয়ে ধরে মাহা। মাঝে মাঝে সে ভেবেই পায় না এনার মতো নরম আদরে আর কেয়ারিং একজনের ছেলে আপনার কি করে হতে পারে। নিজের মা আর চাচির মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পায় না মাহা। মামুনিকে ছেড়ে উঠে দাঁড়াতেই হাজির হলেন মুনিয়া। মেয়ের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন ছোড়েন, কিরে, আর এক শিফট না করেই চলে এলি যে? কোনো সমস্যা হলো নাকি? ফোঁস করে শ্বাস ফেলে মাহা। মনে মনে এটারই অপেক্ষায় করছিল। একে একে বাসার সবাই আসবে, তাকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করবে কেন আগে এলো। যথোপযুক্ত উত্তর পাবে তবে মাহাকে ছাড়বে। এই চলে তার বাসায়। একমাত্র এই প্রশ্ন উত্তর পর্বের কোনো ধার ধারে না আফনান। সে নিজের মতোই আসে, নিজের মতো চায়। তাকে ঘাটানোর সাহস কারণ নেই। মুখ দিয়ে খুব মধু ঝরে কিনা মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে মাহা। মা, আজকে নাইট শিফট মা। শেষ করতে পারে না মাহা, তার আগে আপনাদের গলা শোনা যায়। তোমার মেয়ে ছেলেদের ফাঁসিয়ে ফ্লার্ট করে তাদের দিয়ে নিজের কাজ করাতে শিখে গেছে মামুনি। মা, অবারিত আকাশ আজ মেঘের গর্জনে চিরে ফুরিয়ে যাওয়ার উপক্রম। মেঘ শুধু গর্জনেই থেমে নেই, ঝমঝমে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। মেঘের গর্জন আর তুমুল বৃষ্টিপাতে এক হাত দূরত্বেও শব্দ শোনা যায়। অথচ ড্রয়িং রুমে মায়ের বলা কথাগুলো দাড়ি কমা সহ শুনতে পাচ্ছে মাহা। পরপর প্রতিধ্বনিত হয়ে বাড়াচ্ছে তার অস্বস্তি। মা কথা বললে ভুল হবে, তিনি আসলে চিৎকার করছেন। একটু আগে আপনাদের বলা কথাটাই কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না করে মাহার বিচার স্বভাব বসিয়েছেন তিনি। ওদিকে আপনার নির্বিকার, সে চায়ের কাপে চুমুক দিতে দিতে ফোন স্ক্রল করছে। তাকে দেখে মনে হচ্ছে চা খাওয়া আর ফোন চালানোর জন্য এর থেকে শান্তির আর উপযুক্ত পরিবেশ হতেই পারে না। আমি বলেছিলাম না ভাবি, সমস্যা আসলে মাহার। আফনানের সাথে বিয়েটা তো এজন্যই ভেঙেছে। একবার বিয়েটা হয়ে গেল তো এইভাবে ছেলে মেয়ে পরোয়া না করে মিশতে পারতো না। ছোট থেকে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিলাম, তাই আজ এই দিন দেখতে হলো। সানার দিকে তাকিয়ে অভিযোগের সুরে একদমে কথাগুলো বলে থামলেন মুনিয়া। মা, এতক্ষণ সব মুখ বুজে সহ্য করলেও এ পর্যায়ে আর চুপ করে থাকা সম্ভব হলো না মাহার। মায়ের হাজারো অভিযোগ সে মেনে নিতে রাজি, তবে প্রতিবার যে কোনো বিষয়ে তার আর আপনাদের বিয়ে প্রসঙ্গ মায়ের টেনে আনাটা সে মেনে নিতে পারে না। ভেতরটা নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার। এত অপমানে আসলেও কি সে যোগ্য? এই যেমন আজ মা যদি সোজা এসে বলতো, মাহা তুই অপ্রয়োজনে কোনো ছেলের সাথে কথা বলবি না বা ছেলে বন্ধু রাখবি না, সে মেনে নিত। কিন্তু এর সাথে আপনাদের বিয়ের ব্যাপারটা জড়িয়ে মাহার পুরনো ক্ষতটা খুঁচিয়ে দিলেন যেন।
আর কথা বাড়ায় না মাহা, সোজা হেঁটে নিজের রুমে চলে যায়। মাহার প্রস্থানেই মুখ খুলেন সানা। মুনিয়া আর আফনান দুজনকেই কিছু কড়া কথা শোনাতে ইচ্ছে হলেও থেমে গেলেন তিনি। মুনিয়াকে উদ্দেশ্য করে বললেন, মেয়েটার শান্তি আজও সহ্য হলো না তোদের। নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে বলতো, মাহাকে কি সত্যি তোর এমন মেয়ে মনে হয়? রাগী চেহারা শিথিল হয় মুনিয়ার। তার মেয়েটাকে সে দিনের আলোয়ের মতো বিশ্বাস করে, কিন্তু আফনানের মুখে তখন ওভাবে কথাগুলো শুনে সামলাতে পারেনি নিজেকে। আফনানের মতো ছেলের সাথে মাহার বিয়েটা ভেঙে দেওয়ার পর থেকেই মেয়ের উপর মনে মনে অসীম ক্রোশ পুষে রেখেছেন তিনি। মেয়েটার যে বাবা নেই, মা মরলে এই মেয়েকে কে সামলাবে? তাকে আর তার মেয়েকে এত বছর পূর্ণ সম্মানের সাথে দেখে রেখেছেন মাহার একমাত্র চাচা, যিনি নিজের ভাইয়ের মেয়েকে গচ্ছিত আমানতের মতো করে আগলে রেখেছেন সবসময়। আর সেই চাচার শেষ ইচ্ছেকেই মুখের উপর নাকচ করেছিল মাহা। আপনারা তার বিয়েটা ভেঙে দিয়ে আর ভাবতে পারে না মুনিয়া। এত সব ভেবে বুকের ব্যথাটা আবারও বেড়ে যাচ্ছে। সানার দিকে এক পলক চেয়ে নিজে উঠে চলে গেলেন। আরেকবার যদি অকারণে আমি মাহাকে কাঁদতে দেখি, আমি বলে দিলাম, যেদিকে দু চোখ যায় ওকে নিয়ে চলে যাব আপনার। ছেলের দিকে তাকিয়ে ধারালো তীরের মতো কথাটা ছুঁড়ে উঠে গেলেন সানা। এত কিছুর পরেও নির্বিকার আফনান। সে কোনো রকম তাড়াহুড়া না করে কাপের চায়ে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ায়। ধীরে সুস্থে পা বাড়ায় মাহার রুমের দিকে। এত অল্পতে তার আশ মিটবে নাকি? মেয়েটাকে আরও কাঁদাতে হবে তো। ভাঙা আয়নার কাজগুলো চারিদিকে ছড়িয়ে ছিটে আছে। রুমের মৃদু আলোতে সেগুলো আরও ভয়ঙ্কর লাগছে। সাথে শোনা যাচ্ছে এক নারীর বিরামহীন ফুপিয়ে কান্নার আওয়াজ। এই ঘরটাও হরহামেশায় এই চিত্র দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছে। ড্রেসিং টেবিলের সামনে বসে ক্রমাগত চোখের পানি মুছে চলেছে মাহা। কাজগুলোর মতো তার মনটাও যে কয়েক টুকরো হয়ে গেছে। এতদিনে হাজারো বার এ ভাঙনের সম্মুখীন হতে হয়েছে তাকে, কিন্তু তারপরেও নতুন স্বপ্নের হাতছানিতে ভাঙা মন জোর লাগিয়েছে সে। কিন্তু বারবার এই জোড়াতালি দেওয়া মনটাকে কেউ যত্ন সহকারে ভেঙে গুড়িয়ে দেয়। দরজা খোলার সূক্ষ্মতম আওয়াজ কানে আসতেই সতর্ক হয় মাহার মস্তিষ্ক। দরজার আগন্তুক ভেতরে এক পা দেওয়ার আগেই মাহা ছুটে যায়। আগন্তুক আর কেউ নয়, আফনান, যেটা না দেখে আন্দাজ করেছিল মাহা। দরজার হ্যান্ডেলে রাখা আফনানের হাতকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, একদম ভেতরে আসবে না। শুধু ভেতরে কেন, আজকের পর আমি কখনো তোমাকে আমার আশেপাশে দেখতে চাই না। চলে যাও তুমি। মাহার কথায় আফনানের তেমন কোনো হেলদোল দেখা গেল না। সে নিজের মতো চুলে দুবার হাত চালিয়ে পরপর হ্যান্ড ওয়াচের দিকে তাকিয়ে বলল, মাহা সর, ভেতরে আসতে দে। এমন ভাবলেশীন আচরণ দেখে মাহার রক্তলাল চোখগুলো আরো জ্বলে উঠল। নিজের রাগকে কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না সে। দুবার পলক ফেলে কোনো মতে বলল, তুমি শুনতে পাওনি? চলে যেতে বলেছি তোমাকে এই মুহূর্তে। এবারও সামনে ব্যক্তির বিন্দুমাত্র হেলদোল না দেখে মাহা নিজের দুই হাতে তাকে ঠেলে বের করার আগে ওর হাত দুটো ধরে ফেল আফনান। হাত ধরে টেনে ভেতরে এনে আয়নার ভাঙা অংশের সাথে চেপে ধরে বলল, কার সাথে রাগ দেখাচ্ছিস তুই? তোর মতো মেয়েদের এই রাগ মানায় না। মাহার হাতগুলো ব্যথায় অবশ হয়ে আসছে। এমনিতেই দুর্বল লাগছিল, সাথে হাত বেয়ে গুড়ি পড়া শুধু রক্তের স্রোতের উপস্থিতি না দেখেও টের পাচ্ছে সে। এই লোকের সাথে তর্ক করার ইচ্ছে বা এনার্জি কোনোটাই অবশিষ্ট নেই তার। কান্না আটকে কাঁপা কণ্ঠে কোনো মতে বলল, কেন এমন করলে আমার সাথে? বাসায় সবাইকে দিয়ে আজ যে অপমানটা করালে, আমি কি সত্যি এর যোগ্য ছিলাম? বিদ্রুপাত্মক হাসে আফনান। হাত দুটো আরো একটু চেপে ধরে তেজি কণ্ঠে বলে, যা করেছি একদম ঠিক করেছি। তুই এটারই যোগ্য। খুব ভালোবাসার শখ তোর আজকের পর মিটে গেছে নিশ্চয়ই। ফোঁস করে একটা শ্বাস ফেলে মাহা। চোখ দুটো জ্বলে ওঠে আবারও। আফনানের চোখের দিকে তাকিয়ে বলে, না, মেটেনি। আমার যদি মনে হয় আমি কাউকে ভালোবাসবো, তাহলে আমি ভালোবাসবই। কেউ আটকাতে পারবে না, তুমিও না। মাহার এই অবাধ্যতা সহ্য হলো না আফনানের। চড়ে থাকা মেজাজ আবারও নিয়ন্ত্রণ হারালো মুহূর্তেই। মার এক হাত ছেড়ে দিয়ে ঘাট চেপে ধরল আফনান। ওর মুখটা আরো একটু নিজের দিকে এগিয়ে এনে বলল, এই চিন্তা ভুলেও মাথায় আনিস না। তুই কাউকে ভালোবাসতে পারবি না, কাউকেই না। আমি বাসতে দেব না। তোমাকেও না। নিস্তেজ কণ্ঠে সাবলীল প্রশ্ন মাহার। অথচ আফনান ভরকে গেল মুহূর্তেই। এতক্ষণ মেয়েটা তেজি কণ্ঠের চিৎকারও যে
কাজটা করতে পারেনি এই মিহি আসা কণ্ঠের দু শব্দের প্রশ্নও তা করে দেখালো। নিমেষে আপনারে হাত দুটো আলগা হয়ে গেল। মেয়েটাকে ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ অন্যদিকে ঘুরে দাঁড়ালো সে। কিছুক্ষণ সময় নিয়ে উত্তর দিল, আগুন নিয়ে খেলছিস তুই মাহা? আগুন যেচে আমাকে পোড়াতে আসলে তার বেলায় কিচ্ছু না, আর আমি খেললে দোষ? দরজার দিকে পা বাড়ায় আফনান। যাওয়ার সময় মাহার দিকে ছুঁড়ে যায় গুটি কয়েক তিক্ত শব্দ। আমাকে ভালোবাসার যোগ্যতা তুই হারিয়েছিস। আফনান বেরিয়ে যেতেই ডুকরে কেঁদে উঠে মাহা। হাঁটু মরে বসে পড়ে নিচে। কেন এত কষ্ট হচ্ছে তার? কার জন্যই বা হচ্ছে? তার কষ্টের যে একরত্তি মূল্য কারো কাছে নেই, কারো কাছেই না। নিঃস্বার্থ ভালোবাসার এই পরিণাম ছিল তবে? রান্নাঘরে সানা সব তরকারিগুলো গরম করে বাটিতে ঢালছেন। আজ আর কাউকে ডাকতে যাবেন না তিনি। সব বেড়ে টেবিলে দিয়ে দিবেন। যার যখন মন চায় এসে খেয়ে যাবে। বিরক্ত মেজাজে দ্রুত হাত চালাচ্ছেন তিনি। তখনই আফনানকে কিচেনে আসতে দেখে তেতে উঠে বললেন, আমি আজ তোকে দাঁড়িয়ে থেকে বেড়ে খাওয়াতে পারবো না, আমার সামনে থেকে যা। ঠোঁটের কোনায় সূক্ষ্ম হাসি রেখা টেনে বলল, তা পারবে কেন? এখন নিশ্চয়ই তোমার আদরের মাহাকে মুখে তুলে খাওয়াতে যাবে। জানোই তো, যতই রেগে থাকুক না কেন, তুমি খাইয়ে দিলে সে খাবেই। চোখেতে মাথা তুলল সানা। পূর্ণ দৃষ্টিতে পরখ করলেন ছেলেকে। তাকে দেখে অন্য সকলেই ভাববে আফনান কথাটা মাহাকে তাচ্ছিল্য করে বলেছে, কিন্তু উনি তো মা। খোঁচার আড়ালে লুকিয়ে থাকা আসল বিষয়টা উনি স্পষ্ট বুঝতে পারলেন যেন। এতক্ষণ কাজের চাপে সে তো ভুলেই গিয়েছিল মেয়েটাকে মুখে তুলে খাওয়ানোর কথা। আফনান যেন সূক্ষ্ম খোঁচার আড়ালে সে কথাটাই তাকে মনে করিয়ে দিয়ে গেল। ঠোঁট চেপে হাসলেন সানা। ছেলের এমন আচরণ তার অজানা নয়, তবে তিনিও এই ছেলেরই মা। একে কিভাবে ভোগাতে হয় 16 আনা জানা আছে তার। তাই উনি এমন ভাব করলেন যেন আফনানের কথাটা শুনেইনি। নিজের মতো কিচেনে সব গুছিয়ে বাটিগুলো টেবিলে সাজিয়ে দুটো প্লেট রেখে আরেকটা নিজে নিয়ে খেতে বসে গেলেন। আস্তে ধীরে সময় নিয়ে একটা একটা ভাত মুখে তুলছেন। ওদিকে অস্থিরতা বাড়ছে আফনানের। মাকে মনে করে দেওয়ার পরও এখনও মাকে খাওয়াতে গেলেন না। বিষয়টা ঠিক সহ্য হচ্ছে না তার। সাথে মায়ের উপর কিঞ্চিত রাগও হচ্ছে। ওনার এই ঢিলিমির কারণে শেষে মেয়েটা যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে। মুখ ফুটে কিছু বলতেও পারছে না। তখনই মুখ খুলেন সানা। তুই এখনও দাঁড়িয়ে যখন আছিস এই আচারের কৌটোটা দিয়ে যা তো ক্যাবিনেট থেকে। বিড়বি করতে করতে দ্রুত পায়ে কৌটা টেবিলে এনে দিয়ে নিজের রুমে গিয়ে ধরাম করে দরজা আটকালো আফনান। সে রুমে যেতেই সানা মুচকে হেসে হাতের ভাতগুলো প্লেটে ছেড়ে নিজের প্লেটটা সরিয়ে রেখে অন্য একটা প্লেটে গরম খিচুড়ি, মাছ ভাজা আর আচার তুলে নিয়ে মাহার রুমের দিকে এগোলেন। রাতে শেষ প্রহর। হিমশীতল আবহাওয়ায় যে যার মতো কাঁথা টেনে ঘুমাচ্ছে। ঘুমানোর জন্য একটা চমৎকার রাত হলেও ঘুম নেই আফনানের চোখে। অজানা কারণে দু চোখের পাতা এক হচ্ছে না তার। যে কাজটা করতে মস্তিষ্ক এতক্ষণ বাধা দিচ্ছিল সেই কাজটা করতেই মন এক নাগাড়ে উস্কে যাচ্ছে। শেষমেশ মনের কাছে হার মেনে মাহার রুমের সামনে এসে থামে আফনান। আশপাশে একবার চোখ বুলিয়ে সন্তর্পণে ফার্স্ট এইড বক্সটা নিয়ে বসে মাহার মাথার কাছে। উল্টে পাল্টে ঘুমিয়ে আছে মাহা। চোখগুলো ফুলে গেছে অনেকটাই। রক্তাভ হাত দুটো বিছানার বাইরে সামান্য ঝুলে আছে। মেয়েটা জেদ করে ক্লিনও করেনি। দীর্ঘশ্বাস ফেলে হাত দুটো ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দেয় আফনান। পরপর ঝুঁকে আসে মাহার কানের কাছে। ঠোঁট ছুঁয়ে মৃদুস্বরে বলে, আর কতভাবে অপমান করলে আমাকে তুই ঘৃণা করবি মাহা? এত কিছুর পরও আমার জন্যে তোর ভালোবাসা কেন ফুরাচ্ছে না? আমি যে আর সহ্য করতে পারছি না, মুক্তি দে আমাকে। আফনান বেরিয়ে যেতেই চোখ মেলে মাহা। হাত দুটো অল্প উঠিয়ে নির্নিমেষ তাকিয়ে থাকে সাদা ব্যান্ডেজের দিকে। ঠোঁটে ফুটে ওঠে রহস্যময় হাসি। কিছু একটা ভেবে তৎক্ষণাৎ হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে ঘোষণা করে, মুক্তি চাইলে তো দিলাম মুক্তি, কিন্তু এটা মনে রেখো, যে মুহূর্তে আমার জন্য তোমার ভালোবাসার সামান্যতম বহিঃপ্রকাশ ঘটবে, ঠিক সেই মুহূর্তে তোমাকে অনুভূতির মায়াজালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবো আবার। সামলে রেখো নিজেকে আফনান। ঘড়িতে সকাল 8:25। আফনান যতদূর জানে মাহা ঠিক 8টায় টেবিলে এসে ব্রেকফাস্ট করে 8:30টার মধ্যে বেরিয়ে যায়। এতক্ষণ বসে থাকলেও মেয়েটা এখনও এলো না দেখে ধৈর্য হারিয়ে ফেলছে সে। দুজনের গন্তব্য এক। ব্রেকফাস্টও করা হয় একই সাথে, কিন্তু খাওয়া শেষে যে যার মতো করে বেরিয়ে যায়। এ নিয়ে রোজ মায়ের সাথে ঝামেলা হয় আফনানের। রোজ মায়ের একই কথা। এক জায়গায় তো যাচ্ছিস,
মাকে সাথে নিয়ে অসুবিধা কোথায়? অথচ প্রতিদিনই মানা করে দেয় আফনান। মাও কোনোদিন মুখ ফুটে বলে না একসাথে যাওয়ার কথা। আজ প্রথমবারের মতো আফনান চাইছে মাকে নিয়ে যেতে, অথচ তার খবর নেই। নিজের মুখে তো বলতে পারবে না। ভেবেছিল আজ মা বললেই রাজি হয়ে যাবে। আর এদিকে মা আর মাহা দুজনেরই এমন আনইউজুয়াল বিহেভিয়ার দেখে অস্থিরতায় যেন আরও বেড়ে গেল আফনানের। রোজই তো যাই মাহাকে ছাড়া, আজ গেলে অসুবিধা কোথায়? ভেবেই উঠে দাঁড়ায় সে। হ্যাংলার মতো বসে থাকার কিছু নেই। দুপা হেঁটে সামনে যেতেই মাহার কণ্ঠ শোনা গেল, 1 মিনিট দাঁড়াও। আফনানের পা দুটো থেমে গেল তৎক্ষণাৎ। অস্থিরতা কমে গেল নিমেষেই। ঘাড় ঘুরিয়ে যেই না পেছনে তাকাবে তার আগেই সানা বললেন, এ কি, তুই দাঁড়ালি কেন? আপনার একটু আগেই না বললি দেরি হয়ে যাচ্ছে? যা যা বেরিয়ে পড়। ভ্রু কুচকে এলো আফনানের। বলল, মাহাই তো দাঁড়াতে। মাহা আমাকে দাঁড়াতে বলেছে, তোকে নয়। আফনানকে থামিয়ে দিয়ে আগ বাড়িয়ে বলল সানা। মনে মনে ভীষণ অবাক হলেও চেহারা যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো আফনান। সকাল থেকে সব কেমন অন্যরকম লাগছে তার। যাওয়ার আগে আর চোখে মাহাকে একবার দেখল সে। মেয়েটার কোনো মনোযোগী নেই এদিকে। সে তার মতো ফোনে কিছু একটা করতে ব্যস্ত। পরক্ষণে দৃষ্টি সরিয়ে হেঁটে বেরিয়ে গেল সে। গাড়ি পার করে দ্রুত পায়ে হসপিটালে ঢুকেছে আফনান। মাহার চক্করে আজ এমনিতেই লেট হয়ে গেছে। লিফটের সামনে আসতেই আবার অবাক হয় সে। মাহা দাঁড়িয়ে আছে। মেয়েটা ওর পরে বের হয়ে এত আগে এলো কী করে? গাড়ি বাস রিক্সা যেভাবে আসুক না কেন, সিগন্যাল পেরিয়ে ওর আগে আসা সম্ভব না। তাহলে কি ও? চোখ বন্ধ করে রাগটা নিয়ন্ত্রণের চেষ্টা করলো আফনান। মাহা ঠিক পেছনে গিয়ে অপেক্ষা করছে লিফট আসার। সামনে তাকিয়ে থাকায় মাহা খেয়ালই করেনি। লিফটে সে থামতেই মাহাকে সহ দ্রুত লিফটে উঠে পড়ে আফনান। ক্লোজিং বাটনটা প্রেস করে দেয় সাথে সাথেই। দরজা বন্ধ হতে মাহার এক হাত টেনে নিজের দিকে নিয়ে আসে। আচমকে আফনানের এমন আচরণ দেখে ভড়কে যায় মাহা। কিছু বলতে যাবে তার আগে আফনান রেগে বলে, কার বাইকে এসেছিস? কি বলছেন স্যার? বুঝতে পারছি না। অবাক হয়ে জানতে চায় মাহা। মাহার হাতটা আরেকটু চেপে ধরে বলে, একদম ঢং করবি না মাহা। আমার পরে বের হয়েও আমার আগে এলে কিভাবে? বাইক ছাড়া এত দ্রুত বাসা থেকে হসপিটালে পৌঁছানোর তো কথা না। কার বাইকে এসেছিস বল? আপনাদের এমন আচরণ সচরাচর দেখে না মাহা। হসপিটালে তো আরোই না। অযথা রাগী বা কেন দেখাচ্ছে বুঝতেই পারে না সে। কাপা কণ্ঠে উত্তর দেয়, বাইকে কেন আসবো? সিগন্যালে গাড়ি অনেকক্ষণ আটকে গিয়েছিল, তাই বাকিটুকু হেঁটে এসেছি। তাই হয়তো আপনার আগে চলে এসেছি। মাহার কথায় ভ্রু শিথিল হয় আফনানের। হেঁটে আসার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কি মারাত্মক বোকামিটাই না করেছে ভেবেই নিজের উপর রাগ হলো। মাহাকে কিছু বলতে যাবে তার আগে লিফট 11th ফ্লোরে এসে থামল। তাকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল মাহা। মেয়েটাকে কিছু জানাচ্ছিস না কেন মাহমুদ? ক্যাফেটেরিয়ার একসাথে চা খাচ্ছে মাহমুদ আর শুভ্র। আড্ডার ফাঁকি মাহমুদের দিকে এই প্রশ্ন ছুড়ে দেয় শুভ্র। শুভ্র, মাহমুদ, মাহা সবাই একই ব্যাচের। গত 3 বছর ধরে মাহাকে পছন্দ করে মাহমুদ। শুধু পছন্দ করে বললে ভুল হবে। মাহার প্রতি ওর অনুভূতি অনেকটাই গভীর, যা শুভ্র সহ অনেকের চোখেই ধরা পড়েছে। কিন্তু ছেলেটা কিছুতেই মাহার সামনে মুখ খুলবে না। এক প্রশ্ন করে টায়ার্ড হয়ে যাস না তোরা শুভ? না, এখন বল, কবে জানাবি? সরল স্বীকারোক্তি শুভ্রর। মাহমুদ আরেক কাপ চা অর্ডার দিয়ে শুভ্রকে বলল, মাহা আমাকে শুধুই বন্ধু মনে করে শুভ। খুব ডেডিকেট একজন বন্ধু। আর ওর এই বিশ্বাস আমি কি করে ভেঙে দেই বল? আরে ভালো বন্ধু বলেই তো তোরা কম্প্যাটিবল হবি আরও। মাকে আমি ছাড়া তোদের কারোর সাথে বা অন্য কোনো ছেলের সাথে যেভাবে কথা বলতে দেখছিস কখনো দেখিসনি আমি জানি। কারণ মাহা আমার সাথে সিকিউর ফিল করে, ওর বিশ্বাস করে ও আর আমার মধ্যে ভালোবাসাজনিত কোনো সম্পর্ক কোনোদিন হবে না। তাই ও নিতান্তই একজন বন্ধুর মতো আমার সাথে সহজেই মিশতে পারে। আর ওর এই বিশ্বাস আমি ভাঙবো বলে তোর মনে হয়? ডানে বামে মাথা নাড়ায় শুভ্র। এই ছেলেকে বোঝানোর সাধ্য তার নেই। কোনো কিছুই শুরু হওয়ার আগে শেষ হয়ে যাওয়ার ভয় পায় সে। পাশের চেয়ার থেকে কাঁধের ব্যাগটা তুলে নিয়ে উঠতে উঠতে বলে, পুরো ক্যাম্পাসের ক্রাশ যে এখনও সিঙ্গেল, এটা মানুষকে বিশ্বাস করাতে আমার কত কষ্ট হয় জানিস? সেজন্যই বলছি ভাই, মানুষের ধারণা সত্যি করে কিছু একটা কর। মুচকে আসে মাহমুদ, বলে, করবো। শুভ্র চলে যেতেই মুহূর্তে ত্রস্ত পায়ে আফনান উপস্থিত হয় সেখানে।
আফনানকে দেখেই উঠে দাঁড়ায় মাহমুদ। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, তুমি মাহমুদ না? জি স্যার। মাহাকে দেখেছো? কোথায় আছে বলতে পারবে? মাহার নাম শুনে ভ্রু গুটিয়ে নেয় মাহমুদ। স্যার তার কাছে মাহার খোঁজ করছেন? কি বলবে সে? আজ তো মাহার সাথে তার দেখাই হয়নি। স্যার, আজ মাহার সাথে আমার দেখা হয়নি। তাছাড়াও কোনো ওয়ার্ডে আসছে সেটাও বলতে পারছি না। মাহমুদের কথায় স্পষ্ট অসন্তোষের ছাপ ফুটে ওঠে আপনাদের চেহারায়, যেন সে এরকম কিছু এক্সপেক্ট করেনি। তার ছেলের সুরে বলে, সেদিন তো সবই বলতে পারলে, মাহার ডিউটিও এক্সচেঞ্জ করলে। আজ কি হলো? ইন্টারেস্ট শেষ? আপনাদের এমন কথায় খালি মুখেই বিষম খাওয়ার জোগাড় মাহমুদের। কোনো রকম ফোনটা পকেট থেকে বের করে আমতা আমতা করে বলে, স্যার, আমি এক্ষুনি ফোন দিয়ে জেনে নিচ্ছি মাহা কোথায় আছে। একটু সময় দিন প্লিজ। সাথে সাথে হাত উঁচিয়ে বাধা দেয় আফনান। কোনো দরকার নেই, ওকে ফোনে পেলে তোমার কাছে আসতাম না নিশ্চয়ই। বলেই বিরক্তি শ্বাস ফেলে বেরিয়ে যায় আফনান। মনে মনে ভাবে, নিজে তো এক ইডিয়েট, বন্ধুগুলাও জুটিয়েছে তেমনই। ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছিলেন সানা। তখনই আফনানকে বাসায় দেখে ফোনটা দ্রুত রেখে কাছে যেয়ে জিজ্ঞেস করেন, তুই এ সময় বাসায়? মাহা কোথায় মা? কোনো রকম ভনিতা না করে জানতে চায় আফনান। ছেলের কথা শুনে মৃদু হেসে সানা বলেন, তোর ফুপির বাসায় গেছে হসপিটাল থেকে, 2 দিন থাকবে ওখানে। 2 দিন থাকবে মানে? কেন মা? কপাল কুঁচকে জানতে চায় আফনান। চোখ মুখে রাগের আভাস স্পষ্ট। কেন মানে? ওকে কোথাও বেড়াতে যেতে পারবে না? এদিক ওদিক তাকিয়ে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করে আফনান। মেয়েটা সকাল থেকে সমানে ইগনোর করছে তাকে। স্পষ্ট বুঝতে পারছে সে ইগনোর করার হলে বাসায় বসে করুক না যত ইচ্ছে। বাসার বাইরে গেল কোন সাহসে? মার সাথেও কথা বলে লাভ নেই। জানে আফনান যা করা তাকেই করতে হবে। আমি বেরোচ্ছি মা, ফিরতে দেরি হবে। বেরোচ্ছিস মানে? মাত্রই তো এলি, কোথায় যাবি এখন? ফুপির বাসায়, মাহাকে আনতে। আশ্চর্য আফনান, মেয়েটা তো ফুপির বাসায় গেছে, ওখানে গিয়েও তোর ওকে না জ্বালালে হচ্ছে না? মায়ের সামনে নিজের অনুভূতি আড়ালের আর বৃথা চেষ্টা না করে আফনান সরাসরি বলে ফেলে, আজ পর্যন্ত মাহাকে কোনোদিন বাসার বাইরে রেখেছি আমি মা? আজকেও পারবো না। আমি বেঁচে থাকতে মাহার আর আমার মাথার উপরের ছাদ আলাদা হতে দিব না আমি, কখনোই না। এসেছে পর থেকে এই ফুপিকে জড়িয়ে ধরে বসে আছে মাহা। এই মানুষটা ছোট থেকে ভীষণ ভালোবাসে তাকে। এই নিয়ে আপনাদের সাথে কম ঝগড়া হয়নি মাহার। দুজনেরই দাবি ফুপি তাকে বেশি ভালোবাসে। এই বলে ফুপি আমাকে বেশি ভালোবাসে, ও বলে না ফুপি আমাকে বেশি ভালোবাসে। ফুপিও ঝগড়া থামাতেই কখনো কখনো বলতো, আমি তোদের দুজনকে সমান ভালোবাসি, কাউকে কম বেশি নয়। চোখের সামনে পুরনো স্মৃতিগুলো তাজা হতে থাকে এক এক করে। বলাই বাহুল্য এবারও প্রথম মাহা ফুপির বাসায় এসেছে, কিন্তু সাথে আফনান নেই। আচ্ছা, সে কি আফনানকে মিস করছে? মনের কোণে আসা ছোট্ট চিন্তাটাকে উড়িয়ে দিল মাহা। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় ছোটবেলা থেকেই মাহার বাবা আর চাচু একই বাসায় থাকতেন। স্কুলে ছুটিতে সবাইকে নিয়ে বেড়ানোর একমাত্র পছন্দের জায়গা ছিল ফুপির বাসা। আফনানের সাথে মাহার বয়সের পার্থক্য 6 হলেও আফনানও সমান তালে ঝগড়া করতো মাহার সাথে। এ বাসায় আসলে তো আরও বেশি। মাহার বয়স কম হওয়ায় আফনানের সাথে কথাই না পেরে শেষে কেঁদে ভাসাতো। তখন আফনানের বাবা মানে মাহার চাচু নানা কিছুতে ভোলাতেন তাকে। চাচুর কাঁধে চেপে কত জায়গায় ঘুরে বেরিয়েছে মাহা। আর সকল বায়নার একমাত্র নির্ভরযোগ্য স্থান ছিলেন চাচু। চোখ ঝাপসা হয়ে আসে মাহার। বাবা মারা গেছেন প্রায় 10 বছর হতে চলো। চাচুর আদর ভালোবাসা পেয়ে যাও কষ্টটুকু ভরে থাকার চেষ্টা করতো, সেই বাবা তুলো চাচু মারা গেলেন 2 বছর আগে। বাসাটা আর আগের মতো নেই, সবাই ভীষণ ব্যস্ত। যান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে তারা। ফুপিও আগের মতো বাসায় যায় না, না সে মাহা নিজে। মাঝখানে আরও অনেক কিছু ঘটে গেছে যে সেই তিক্ত অতীত মনে করতে চায় না মাহা। চোখ দুটো বুজে ফুপিকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে সে। মাহা, ফুপির ডাকে চোখ বন্ধ রেখে সাড়া দেয় মাহা। বলো ফুপি। আফরানের সাথে বিয়েটা কেন ভেঙেছিলি মাহা? তড়াক করে চোখ মেলে মাহা। আলগোছে ফুপিকে ছেড়ে সরে বসে সে। অভিমানী কণ্ঠে বলে, ফুপি তুমিও? আমি জানি মাহা, বিয়েটা যদি তুই ভেঙেও থাকিস অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। আমি তাই জানতে চাচ্ছি মাহা, কি হয়েছিল তোদের? আমার মৃত ভাই দুটোর এই শেষ ইচ্ছেটা কেন পূরণ করলি না তোরা?
দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে মাহা। এখন কথা বলার জন্য মুখ খুলেও কেঁদে ভাসাবে সে, তাই কিছু না বলে চুপচাপ কান্না আটকানোর চেষ্টা করছে। আমি কিছু জিজ্ঞেস করছি মাহা, এইটুকু জানার অধিকার আছে নিশ্চয়ই আমার। ফুপি রাগী কণ্ঠে বলা এই কথার প্রেক্ষিতেই আর চুপ করে থাকা সম্ভব হলো না মাহার। ধরে আসা গলায় বলল, বিয়েটা আমি ভাঙিনি ফুপি। বলে হাত দিয়ে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ল সে। চোখ দিয়ে অঝোর ধারায় চাপা কান্নাগুলিও বের করে দিল। মনে মনে তীব্র আর্তনাদ করে বলল, আর কিছু জানতে চেয়েও না ফুপি, আমি যার কিছু বলতে পারবো না। সে কষ্টের ভার আমি নিজে বয়ে বেড়াচ্ছি, সেই একই কষ্ট আমি তোমাদের কি করে দেই ফুপি? তামান্না বোধহয় মাহার মনের কথাটা বুঝতে পারলেন। আর কিছু জিজ্ঞেস না করে মেয়েটার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালেন। মাহার কাছ থেকে সরে আসার আগে যত্র ওনার হাত চেপে ধরল মাহা। ঘন নিঃশ্বাস ফেলে বলল, তোমাদের ছেলে আমাকে চায় না ফুপি। তামান্না কিছু বলতে যাবেন তার আগে এই ডোরবেল বেজে ওঠে। ঝড়ের গতিতে এক নাগারে কেউ বেল বাজিয়ে যাচ্ছে। তামান্না বোধহয় কিছু একটা আন্দাজ করতে পারলেন। মাহার দিকে এক পলক চেয়ে মুচকে এসে বলেন, তোর কথার উত্তরটা ফিরে এসে দিচ্ছি, গেটটা খুলে আসি, দাঁড়া। গেট খুলতে আফনানকে দেখতে পায় তামান্না। ছেলেটার এলোমেলো অবস্থা দেখে হাসতেন বোধহয়। গেটে দাঁড়িয়ে থেকেই জিজ্ঞেস করলেন, এত দেরি করলি কেন আসতে? আয় ভেতরে আয়। কুচকে আফনান। খুবই জানলো কি করে সে আসবে? এটুকু সময়ের মধ্যে মা জানিয়ে দিয়েছেন। ভাবনায় ইতি টানে সে। আপাতত মাহাটাকে টাইট দিতে হবে। ভেতরে যেতে যেতে ফুপিকে উদ্দেশ্য করে বলল, মাহা কোথায় ফুপি? আছে ভেতরে আয়। মাহা কেবলই উঠে দাঁড়ালো রুমে যাওয়ার জন্য। সারাদিনের ধকলে শরীর আর কুলাচ্ছে না, একটু ঘুমানো দরকার। চোখ দুটোতে রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে। সামনে পা বাড়াতেই আফনান আর ফুপিকে আসতে দেখে অবাক হয় মাহা। এ সময় আফনান কীভাবে আশা করেনি সে। কৌতূহলী চোখে ফুপির দিকে তাকাতেই ফিক করে হেসে ফেললেন তিনি। সাথে সাথেই মাহার ফুপির বলা একটু আগের কথাটা মনে পড়ল। ফিরে এসে উত্তর দিবেন বলেছিলেন, এই তাহলে ওনার উত্তর। ফুপির থেকে দৃষ্টি সরায় মাহা। অদ্ভুত তো, তার এত লজ্জা লাগছে কেন? আফনান কি তার জন্য এসেছে নাকি? ফুপি বেশি বেশি ভাবছে। ফুপির কাছে নালিশ করা শেষ হলে বাসায় চলো। মাহাকে কথাটা বলে সোফায় গিয়ে বসলো আফনান। আমি আজ কোথাও যাব না। মৃদুস্বরে বলল মাহা। কি বললি? আমার দিকে তাকিয়ে বল। আফনান কথাটা ঠান্ডা গলায় বললেও মাহার কানে হুমকির ন্যায় শোনালো। আর কিছু না বলে চুপচাপ হেঁটে ভেতরে চলে গেল। একদিকে ফুপির রহস্যময় হাসি, অন্যদিকে এই লোকে ঠান্ডা হুমকি। এখানে দাঁড়িয়ে থেকে নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানেই হয় না। মাহা সরে যেতেই আপনার আর তামান্না দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সমস্বরে হেসে উঠল। ফ্রেশ হয়ে খেতে আই টেবিলে। আফনানের কাঁধে হাত রেখে কথাটা বলে ডাইনিংয়ে চলে গেলেন তামান্না। রুমে এসে ক্রমাগত বাচাতি করছে মাহা। আফনানকে দেখলেই অস্থিরতা বেড়ে যাওয়া তার জন্মগত অভ্যাস। নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে পারে না তখন। এই লোকের থেকে যত দূরে থাকার চেষ্টা করে, অদৃশ্য সুতায় টান দিয়ে আরও কাছে চলে আসে সে। আর এনাকে এত হ্যান্ডসাম হতে কে বলেছে? একটা ছেলে আকর্ষণীয় হতে যা যা দরকার সব যেন এনার মধ্যে ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা। সৌন্দর্যের কমতি নেই, অথচ এনার ব্যবহারটা দেখো না। ফোঁস করে একটা শ্বাস ফেলে মাহা। ভাবনায় লাগাম টানে। সারাদিনই এক কাপড়ে থেকে অসহ্য লাগছে। যেতে যখন হবেই অন্তত ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলে ভালো। ফ্রেশ হতে গিয়ে একেবারে গোসলি করে ফেলেছে মাহা। চুলগুলো হালকা মুছে ডাইনিংয়ে এসে দেখলো আপনার বসে আছে। ফুপি খাবার বেড়ে দিচ্ছে। তাড়াতাড়ি বসে পড় মাহা, কাচ্চিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার এত কাচ্চির লোভ নেই ফুপি, যার আছে তাকে খাওয়াও বেশি করে। কাচ্চি খেয়েই তো এসেছে এত দূর। চেয়ারে বসে প্লেট সোজা করতে করতে ফুপিকে কথাগুলো বলল মাহা। আফনানের দিকে আর চোখে তাকিয়ে দেখলেও তার কোনো আকার বিকার নেই। খোঁচাটা গায়েই মাখল না। ফুপি কিচেনে গেছে বোরহানি আনতে। মাহা খুব আয়েশ করে 2 পিস আলুর সাথে কাচ্চি মেখে খাচ্ছে। ফুপির কাচ্চির চেয়ে এর আলুগুলি বেশি মজা। হঠাৎ খাওয়ার মাঝে মনে হলো আফনান তার দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই মনের ভুল ভেবে উড়িয়ে দিল। আবার পুরোপুরি উড়িয়ে দিতেও পারল না। মন বলছে আফনান তাকিয়ে আছে। প্লেট থেকে খুব সাবধানে দৃষ্টি নিচ থেকে উপরে তুলেছে সে। মাথাটা তুলে পুরোপুরি তাকাতেই চোখাচোখি হলো আফনানের সাথে। অদ্ভুত হলেও সত্যি আফনান একবারও চোখ ফিরিয়ে নেয়নি। পূর্ণ দৃষ্টিতে মাহার চেহারার প্রতিটি ভাঁজ পর্যবেক্ষণ করতে ব্যস্ত সে। মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে না আজ? ভেজা চুলগুলো ঘাড়ের একপাশে এনে রাখায় আরও স্নিগ্ধ লাগছে। চোখ বন্ধ করে ফেলে আফনান। এই রূপ সহ্য করার মতো না।
অবাধ্য অনুভূতিগুলোকে প্রশ্রয় দিতে ইচ্ছে করছে খুব। ফুপি এখনও কেন আসছে না? খাওয়ার পর্ব শেষ হয়েছে অনেকক্ষণ। মাহা রুমে গেছে আর আফনান ফুপির সাথে টুকটাক কথা বলছে। কথার মাঝে ঘড়ির দিকে তাকালেও আফনান। 11টা বেজে গেছে, আর দেরি করাও ঠিক হবে না। ফুপিকে বলে মাহাকে ডাকতেই রুমে যায় সে। বিছানার ধার ঘেঁষে বসে আছে মেয়েটা, চেহারায় বিষণ্ণতার ছাপ স্পষ্ট। দুবার ডাকার পরও সাড়া না পেয়ে মাহার কাছে যেয়ে দাঁড়িয়ে বেশ জোরেই বলে ফেলে, ফুপিকে বলে নিচে আয়, আমি গাড়ি বের করছি। অন্যদিকে ফিরতেই আফনানের হাতটা আঁকড়ে ধরে মাহা। এরকম কিছু আশা করেনি আফনান। অবিশ্বাস্য দৃষ্টিতে ঘুরে তাকায়। আফনানের তাকানোতে বিভ্রান্ত হয় না মাহা, বরং আরেকটু শক্ত হয় হাতের বাঁধন। কিছুক্ষণ সময় নিয়ে প্রবল আকুতি সহ বলে, আমার সাথে 5 মিনিট বসবে প্লিজ? কোনো কথা বলবো না আমি, বিরক্তও করবো না, প্রমিস। একটা শুকনো ঢোক গেলে আফনান কি করতে হবে ভুলে গেছে বোধহয়। শেষ কবে মাহা তার সাথে হবে কথা বলেছে মনে পড়ছে না তার। তবে এই মুহূর্তটাকে ভীষণভাবে চাইছে সে। তাই আর দেরি না করে মাহার পাশ ঘেঁষে বসে পড়ে আফনান। নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরে মাহার হাতটা। মাহার অশান্ত অস্থির মন ক্রমশ শান্ত হতে থাকে। ভাবে এই মানুষটা একান্ত তার না হলেও এই মুহূর্তটুকু একান্তই তার। গালে উষ্ণ স্পর্শ পেতেই চোখ তুলে চায় মাহা। আফনান তার গালে হাত রেখে চোখের দিকে তাকিয়ে বলে, আর কখনো আমাকে না বলে এভাবে হুটহাট কোথাও চলে আসবি না মাহা। ঘড়ি কাটা 5 মিনিট পেরিয়ে কখন 30 মিনিটে পৌঁছেছে কারোরই খেয়াল নেই। পাশাপাশি এতটা সময় বসে থাকলেও একটু শব্দ করেনি মাহা। না করেছে আপনার নিজে। তবে এই যে আপনার এই সময়টুকু তাকে দিয়েছে, এতেই মাহা আগের সব কষ্ট ভুলে গেছে। ভেতরটা হালকা লাগছে খুবই। কেন? কোনো রাগারাগি অপমান অভিমান ছাড়া এই নীরবতার কয়েক মিনিট তার কাছে অমূল্য। মার হাত দুটো শক্ত করে ধরে আছে আফনান। মাহা নিজের হাত দুটো হালকা নাড়িয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, চলো। মাহার কথাটা কানে গেলেও সহসাই হাত ছেড়ে দেয় না আফনান, বরং চেহারার গাম্ভীর্য বেড়ে যায় কয়েক গুণ। অদ্ভুত চোখে তাকায় মাহার দিকে। আফনানের এই দৃষ্টি বোঝার সাধ্য মাহার নেই, তাও তাকিয়ে থাকে নির্নিমেষ। হঠাৎই উঠে দাঁড়ায় আফনান, এক ঝটকায় সরিয়ে নেয় নিজের হাত। অন্যদিকে ফিরে মাহাকে বলে, আজ মাহমুদ তোকে সময় দিতে পারেনি, তাই আমাকে দরকার পড়লো মাহা। ঘটনার আকস্মিকতায় বিস্মিত মাহা। ব্যাপারটা কি হলো সে এখনো বুঝতে পারছে না। এই তো লোকটা ঠিক ছিল, কি এমন হলো যে মুহূর্তেই পাল্টে গেল? আর এর মাঝখানে মাহমুদি বা কোথা থেকে এলো? সে তো মনে মনে কতটা খুশি ছিল আফনানের সাথে একান্ত এই সময়টুকু কাটাতে পেরে। আফনান ছাড়া অন্য কোনো চিন্তা মাথাতেই আসেনি তার। তাহলে আফনান কি করে পারলো এমন একটা কথা তাকে বলতে? তারই ভুল। আফনানের কাছে ভালো ব্যবহার আশা করা যে অসম্ভবের চেয়েও কম কিছু না, তা ভুলে গিয়েছিল সে। চোখ বন্ধ করে নিজেকে সামলালো মাহা। আজকের পর ভুলেও আফনানের কাছে ঘেঁষবে না সে। ফুপির বাসায় এতদিন পর এসে আগের সব কথা মনে পড়ছিল। এতটা মন খারাপের ভার সে সইতে পারছিল না। আর ওই সময়টাতে আফনানকে আসতে দেখে মনে হয়েছিল এই মানুষটাই তার সবচেয়ে কাছের। অন্তত এনার সাথে কিছুটা সময় কাটালে মনটা হালকা লাগবে। তাই বসতে বলেছিল আফনানকে। অথচ বরাবরের মতো এবারও আফনান ভুল বুঝে অপমান করলো তাকে। কার নিসবে পড়া পানিগুলো নীরবে মুছে নেয় মাহা। অভিমানী কণ্ঠে পড়ল, তোমার এতটা সময় নষ্ট করার জন্য সরি। এই ভুল আর কখনো হবে না। বলি এক প্রকার ছুটে বেরিয়ে যায় মাহা। আফনান থমকে দাঁড়িয়ে থাকে সেখানে। নিজের হাত দুটোর দিকে তাকিয়ে বলে, 5-10 মিনিট না, তোকে পুরো রাতটাই দিতে চেয়েছিলাম মাহা, কিন্তু তোর যে ভীষণ তাড়া, তাই তো দেরি হচ্ছে বলে এত সহজে হাতটা ছেড়ে দিতে পারলি। বাসায় ফিরে এসেছে অনেকক্ষণ হলো। ঘুম নেই মাহার চোখে। সে স্পষ্ট বুঝতে পারছে আফনানের মনে তার জন্য কোনো অনুভূতি অবশিষ্ট নেই। থাকলে প্রতিবার এইভাবে তার মন ভেঙে দিতে পারত না আফনান। সেই বোকার মতো আশা নিয়ে বসেছিল। আফনানকে নিজের অনুভূতি দিয়ে বেঁধে রাখতে চেয়েছিল। নিজেকে রক্তাক্ত করে হলেও তাকে এবার একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। আফনান তাকে নাই ভালোবাসুক, সে তো নিজের সবটা দিয়ে আফনানকে ভালোবাসে। তাই ওর ভালোর জন্য যেটুকু মাহার হাতে আছে সেটুকু সে করবেই। চোখ মুছে ল্যাপটপটা নিয়ে বসে মাহা। খুব বেশি সময় নেই তার হাতে। সকালে নাস্তা বানানোর পাট চুকিয়ে সানা আর মুনিয়ার সংসারে নানা আলাপে ঝুড়ি খুলে বসেছে। এত সকালে ছেলেমেয়েরা কেউ ওঠে না। চা খেতে খেতে দু জালের আড্ডাটা বেশ জমে এক সময়।
কথার ফাঁকে মাহাকে আসতে দেখে চায়ের কাপটা নামিয়ে রাখে সানা মুনিয়াকে উদ্দেশ্য করে বলে, মার কি এখন কোথাও বেরোনোর কথা? তোকে কিছু বলেছে? কই, আমাকে তো কিছু বলেনি, জিজ্ঞেস করি, দাঁড়াও। মুনিয়া কিছু বলতে যাবে তার আগে মাহা একটা সাদা খাম সেন্টার টেবিলে মায়ের সামনে রাখে। মুনিয়া একবার টেবিল থেকে চোখ ঘুরিয়ে নিয়ে মাহাকে জিজ্ঞেস করলো, কি এটা? আর তুই এত সকালে উঠলি যে আজকে, কোথাও বেরোবি? বেরোবো মা। আর এটা হচ্ছে এটুকু বলে থামে মাহা। সামনে বসে থাকা দুই মাকে দেখে নেয় এক পলক। কীভাবে রিয়েক্ট করবে কে জানে। মা, তুমি তোমাদের ছেলের বিয়ের জন্য এই মেয়েটার খোঁজ নিয়ে দিতে বলেছিলে কিছুদিন আগে। কাজের প্রেশারে হয়ে ওঠেনি এতদিন। এখন খোঁজ নিয়েছি। মেয়েটা আমাদের ক্যাম্পাসেরই, জুনিয়র ব্যাচ। পরিবারও ভালো। মেয়েটা যথেষ্ট সুন্দরী আর ভদ্র। বাকি ডিটেলস এর মধ্যে আছে, দেখে নিও। আর দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করে নিও। মাহার কথার আগামাথায় কিছুই বুঝতে না পেরে সানা আর মুনিয়া মুখ চাওয়াচই করলো। মুনিয়া কিছুদিন আগে রাগের বশে বলেছিল আফনানকে বিয়ে দেবে। মেয়ে দেখতে, তার মেয়ের জন্য ছেলেটার জীবন থেমে থাকুক সে চায়নি। কিন্তু বাধা দিয়েছিলেন আফনানের মা। এই জীবনে মাহা ছাড়া অন্য কোনো মেয়েকে এই জায়গায় তিনি দিতে পারবেন না। তাই ঘটকের আনা প্রস্তাব মুখের উপর নাকচ করেছিলেন তিনি। কিন্তু আজ মাহার হাত ধরে এই প্রসঙ্গ দ্বিতীয়বার উঠে আসায় খেপলেন সানা। মেয়েটার কাছে তার ইচ্ছে ভালোবাসার কোনো মূল্যই নেই। সে আফনানের জন্য আরেক মেয়ের খোঁজ নিয়ে এসেছে। তীব্র অভিমান পেয়ে বসলো ওনাকে। ভাবলেও আজ আর বাধা দিবেন না তিনি। মাকে অবাক করে দিয়ে তিনি বললেন, খুব ভালো করেছিস মাহা। সত্যি তো ও আপনার কতদিন আর একা থাকবে। আর মুনিয়াও এতদিন ধরে বলছিল বিয়ের কথা, আমি না করেছি। হ্যাঁ রে মুনিয়া, আজ আপনার নিলেই বিয়ের বিষয়ে কথা বলবো আমরা। কথাগুলো একদমই বলে মেয়েকে হাসলেন তিনি। মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন মুনিয়া। তার মেয়ে তো নিজের ভালো বুঝল না। অন্তত আফনানটা ভালো থাক। আজই কথা বলবে সে আফনানের সাথে। মাহা হসপিটাল থেকে বাসায় ফিরলেও রাত 10টায়। আফনান এতক্ষণে বাসায় ফিরে আসার কথা। আজ আফনান কয়েকবার সামনে পড়লেও ফিরে তাকায়নি মাহা। নিজের মতো এড়িয়ে গেছে। ক্লান্ত শ্বাস ফেলে চাবি দিয়ে গেট খুলতেই কিছু একটা ছুঁড়ে ফেলার শব্দে কেঁপে উঠল সে। ধীর পায়ে এগিয়ে ড্রয়িং রুমে তাকাতেই আরেকবার আটকে উঠল মাহা। এ কী অবস্থা ঘরে! কর্নারে শোপিসটা টিভি স্ট্যান্ডের সামনে কয়েক টুকরো হয়ে পড়ে আছে। শোপিস থেকে চোখ উপরে তুলতেই দেখল তাদের বিশাল এলইডি টিভি স্ক্রিনটাও ভেঙে গুড়িয়ে আছে। ভয়ার্ত দৃষ্টিতে পাশে তাকাতেই আফনানকে দেখতে পেল সে। আফনানের থেকেই খানিক দূরে মা আর মামুনিকেও দেখতে পেল। আতঙ্কে মানুষ দুটোর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। নতুন কি কাণ্ড ঘটালো এই লোক! মাহা কিছু বলতে যাবে তার আগেই তার ডান হাত চেপে ধরল আফনান। এক প্রকার টেনে নিজের রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। মা প্রচণ্ড ভয় পেলেও কোনো মতে ঢোক গিলে বলল, কি হয়েছে? সাথে সাথেই মাহার দুহাত দেয়ালের সাথে চেপে ধরল আফনান। হুঙ্কার ছুড়ে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? আফনান চোখের দিকে তাকে ভাষা হারিয়ে ফেলেছে মাহা। চোখ না জ্বলন্ত লাভা বোঝা দেয়। এত রেগে আছে কেন লোকটা? মাহার নীরবতা সহ্য হচ্ছে না আফনানের। ওর হাত দুটো আরও একটু চেপে ধরে দুজনের মধ্যকার দূরত্ব কমিয়ে জিজ্ঞেস করলো, 3 বছর আগের সব কিছু ভুলে গেছিস মাহা? আফনান কিভাবে এত কাছে আশা করেনি মাহা। হৃৎপিণ্ডের অস্বাভাবিক ওঠানামা টের পাচ্ছে সে। যতক্ষণ সে উত্তর না দিবে আফনান তাকে ছাড়বে না। তাই কাপা কণ্ঠে বলল, হ্যাঁ, ভুলে গেছি সব। আমাদের সম্পর্কটা ভুলে গেছিস মাহা? আমাদের কোনো সম্পর্ক নেই। মাহার কথাটা আগুনে ঘি ঢালার মতো রাগ বাড়িয়ে দিল আফনানের। মাথার পেছনে হাত দিয়ে মাহাকে নিজের আরও কাছে এনে বলল, সম্পর্ক নেই তো? নিজের কথা বদলালো না মাহা। বলে ফেলল, না, নেই। আরেকবার বল। একই কথা বারবার শুনে কি প্রমাণ করতে চাইছে লোকটা? তেজি কণ্ঠে আবারও বলল, কোনো সম্পর্ক নেই। আবার বল। বললাম তো নেই। মাহা কথা শেষ করতেই পারে না। নিয়ন্ত্রণ হারায় আফনান। নিমেষেই মিলিয়ে ফেলে চার ঠোঁট। চোখ বন্ধ করে ফেলে মাহা। এ কেমন শাস্তি দিচ্ছে আফনান তাকে! বুকের ভেতর অসহ্য যন্ত্রণা সব ছাড়খাড় হয়ে যাচ্ছে। এভাবে এত কাছে টেনে নিলে সে তো কোনোদিনও দূরে যেতে পারবে না আফনানের থেকে। কিন্তু তাকে তো যেতেই হবে। আফনান যে তাকে চায় না। যতবার আমাদের সম্পর্কের কথা ভুলে যাবি ঠিক ততবার এইভাবেই মনে করিয়ে দিব। মাহাকে ছেড়ে দিয়ে কথাটা বলে সরে আসে আফনান। মাহা নিজের জায়গায় নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। এখান থেকে যাওয়ার কথাও ভুলে গেছে মনে হয়। সকাল থেকে ঘটনাগুলো পরপর সাজিয়ে উপসংহারে আসার চেষ্টা করছে মনে মনে। আফনানের এমন রিয়্যাক্ট করার কারণ সে
কিছুতেই মেলাতে পারছে না। আর যে কারণটা সে ভাবছে তাতে তো আমার বিয়ে দেওয়ার শখ মিটে থাকলে এখান থেকে যা। ভাবনার মাঝে আপনানে রূঢ় কণ্ঠস্বর শুনতে পেল মাহা। সামান্য এই কারণে বাসার সবার সাথে তার সাথে এভাবে রিয়েক্ট করার কি হলো বুঝতে পারল না সে। প্রশ্নবিদ্ধ চাহনিতে আপনানের দিকে তাকাতেই চোখের ইশারায় তাকে বেরিয়ে যেতে বলল আফনান। জোর কদমে ধূপধাপ হেঁটে রুম থেকে বেরিয়ে গেল মাহা। মাহা চলে যেতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল আফনান। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে বিধ্বস্ত নিজেকে পরখ করল কিছুক্ষণ। প্রিয়তমার উপর তীব্র অভিমানে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। মনে মনে তীব্র আর্তনাদ ভেসে আসলো। আমার যে অনুভূতিগুলো আমি সবার থেকে আড়াল করতে চাই সেগুলোই তুই টেনে হিচড়ে সবার সামনে কেন বের করে আনিস? আজ মা আর মামুনির সামনে আমি কি করে দাঁড়াবো বলতে পারিস? ওনারা কি আমার এই ব্যবহারের যোগ্য ছিলেন? তপ্ত শ্বাস ফেলে ঠোঁটের কোনো লিপস্টিকটুকু মুছে নেয় আফনান। ভাবে, আমাকে কেন বুঝিস না তুই মাহা? আমার জায়গায় নিজেকে বসিয়ে কখনো যদি দেখতি তাহলে এই ভয়ঙ্কর চিন্তাগুলো কিছুতেই মাথায় আনতে পারতি না। মাঝরাতে মাথায় কারো শীতল স্পর্শে ঘুম ভেঙে গেল আফনানের। চোখ মেলে মাথার কাছে মাকে বসে থাকতে দেখে আরেকবার অনুশোচনায় গুটিয়ে নিল নিজেকে। কিছুক্ষণ সময় নিয়ে মাকে বলল, আমি খুবই সরি মা, তখন ওরকম করা আমার একদম উচিত হয়নি। তোমাদের উপর আমার কোনো রাগ নেই, বিশ্বাস করো। ঠোঁট প্রসারিত করে হাসলেন সানা। নিজের ছেলেকে চিনতে তার ভুল হয়নি। বড়দের সাথে এরকম ব্যবহার করা ছেলে সে না। আজ তাদের মুখে বিয়ের কথা শুনে কিছুই বলেনি আফনান। নিজের মতো এড়িয়ে যাচ্ছিল, কিন্তু মুনিয়া কথা কথা যখন বলে ফেললো মাহা খোঁজ এনে দিয়েছে, মুহূর্তেই খেপে গেল আফনান। রেগে গিয়ে হাতের কাছে যা পেল সেটাই ছুঁড়ে মারল। কিন্তু রাগের মাথায় একবার তাদের সাথে উঁচু গলায় কথা বলেনি সে। অথচ এইটুকুতেই ছেলেটা অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর উপরও আমাদের কোনো রাগ নেই আফনান, শুধু তোর কষ্টটা দেখতে পারি না বলেই মাঝে মাঝে দু চারটে কথা বলে ফেলি। মামুনি খুব কষ্ট পেয়েছে মা? আরে না, তোর মামুনি আমাকে পাঠালো, বলল ছেলেটা গিয়ে দেখো একা একা কষ্ট পাচ্ছে আমাদের কথা ভেবে। অল্প হেসে মায়ের কোলে মাথাটা উঠিয়ে দেয় আফনান। আমার কাছে আরেকটু থাকো মা, আমি ঘুমিয়ে গেলে চলে যেও। সানাও পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে হেসে ফেললেন। পরদিন ঘুম থেকে উঠে এক বুক আশঙ্কা নিয়ে রুম থেকে বের হয় মাহা। মা আর মামুনি কালকের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দিবে সে? আপনাদের রেগে যাওয়ার পেছনে যে তারই প্রধান ভূমিকা, এটা নিশ্চয়ই বুঝতে বাকি নেই ওনাদের। ডাইনিংয়ে এসে দেখলেও বান্নার বিশাল আয়োজন চলছে। মা মামুনি দুজনেই ঘেমে নিয়ে অস্থির। অবাক হয় মাহা। আজ তো কোনো বিশেষ দিন না, তবে এত তোড়জোড় কিসের জন্য? মাহাকে দেখে এগিয়ে আসলেন সানা। আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে বললেন, উঠেছিস? আয় নাস্তা করে নে। আজকেও আসছে নাকি মামুনি? হ্যাঁ রে, ভুলে গেছিস, এখন কি মাস চলছে? কপাল কুঁচকে কিছুক্ষণ ভেবে বুঝতে পারলো এটা তো জুন মাস। বছরের এই সময়টা তাদের বাসায় কয়েকদিনের জন্য উৎসব মুখর হয়ে যায়। আপনাদের মামা আর খালামণির ছেলেমেয়েরা বেড়াতে আসে এই সময়। ওরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করায় এই টাইমটাতেই ওদের সেশন শেষ হয় আর বিশাল ছুটি পায়। তখনই সবাই এই বাসায় চলে আসে কিছুদিনের জন্য। ওরা আপনাদের কাজিন হলেও মাহার সাথে ওদের ভীষণ ভাব। এদের মধ্যে দুইটা ছোট্ট টুইন খালাতো বোন আছে আপনাদের, যারা মাহা বলতে অজ্ঞান। কাজের প্রেশারে আর মানসিক চাপে ভুলেই গিয়েছিল মাহা। মনে পড়তেই ঝলমল হেসে মামুনিকে জিজ্ঞেস করলো, আজ খালামণি আর মামুরা আসছে? বড়রা পরে আসবে। তোর মামু ফোন করে জানালো আজকে ছোটদের পাঠিয়ে দিবে। ওরা কয়েকদিন থাকুক, পরে ছুটির দিন দেখে ওনারা এসে ঘুরেও যাবে, আবার ওদের নিয়েও যাবে। ইয়েস, খুব মজা হবে। এমনিতেও খালি বাসায় একদম ভালো লাগছিল না মামুনি। এক প্রকার লাফিয়ে বলে উঠল মাহা। তখনই শার্টের হাতা ফোল্ড করতে করতে চেয়ারে এসে বসলো আফনান। মাহা যতটাই উচ্ছ্বসিত হয়ে কথাটা বলল, আফনান ততটাই গম্ভীর মুখ করে বলে ফেলল, ওহ নো, বাসাটা আবার চিড়িয়াখানা হয়ে যাবে। আফনান, তুই কিন্তু মার খাবি আমার হাতে। চোখ রাঙিয়ে বললেন সানা। আমি আগেই বলে দিচ্ছি মা,
আমার রুমের আশেপাশে যাতে বিচ্ছু বাহিনীকে না দেখি। আর এই পালের গোদাটাকে তো একদমই না। বলে আর চোখে মাহাকে দেখলো আফনান। এই, তুমি পালের গোদা কাকে বললে? তেতে উঠে বলল মাহা। আমি কি কারো নাম বলেছি মা? পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে দেখো। ভেংচি দিয়ে বলল আফনান। আমি কোথায় কি দিয়ে ঝগড়া করব? তোমার কাছ থেকে শিখতে হবে না আমার, নিজের কাজ করো। মাহা, মামুনির ধমকে মুখে আঙ্গুল দিল মাহা। সত্যি কী সব বলছিল তখন। কোনো রকমে একটা স্যান্ডউইচ খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ালো। আমি আসছি মামুনি, আজকে কয়েকদিন ছুটি নিয়ে আসবো। সবাই আসবে, কত মজা হবে বলো। সাথে সাথেই চোখ মুখ কুচকে ফেললো আফনান, যেন কেউ করলার রস খাইয়ে দিয়েছে। এত মজা করার শখ তোকে ডাক্তার হতে কে বলেছিল? এখন ঝগড়াটা কে করছে মামুনি? ওরে তোরা থামবি? এত বড় হয়েছিস এখনো ঝগড়া করার অভ্যাস গেল না তোদের? আফনানের দিকে কটমটিয়ে চেয়ে সোজা হেঁটে বেরিয়ে গেল মাহা। মাহা বেরিয়ে যেতেই স্বস্তির হাত ছিল আফনান। সে অপ্রকাশ্যে চাইছিল মাহা তার সাথে স্বাভাবিক হোক। কালকের পর মেয়েটা তার সামনে আসতে হলেও অস্বস্তিতে পড়ছিল। তাই মেয়েটাকে ভোলাতেই সকাল সকাল এই বেহুদা ঝগড়াটা বাঁধাতে হলো আফনানের। নিজেও খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বিড়বিড় করে বলল, তোর জন্য যে আর কত ভুগতে হবে আমার মাহা। আজ থেকে আবার তোর সাথে ওই বিচ্ছুগুলো যোগ দিবে। কি করে সামলাবো কে জানে। দুই হাতে ভারী ভারী কতগুলো ব্যাগ নিয়ে মাহা বাসায় ফিরল সন্ধ্যায়। ব্যাগগুলো জিনিস গুছিয়ে কিচেনে রেখে নিজের রুমে গেল। সে রুমে নেই, অথচ দরজা বন্ধ। মনে সন্দেহের রেশ নিয়ে লক ঘরেতেই দরজা খুলে গেল। ঘরের সব আলো নেভানো। অন্ধকারে হাতরে লাইটের সুইচগুলো অন করতেই সারপ্রাইজ বলেই সব কটা ঝাঁপিয়ে পড়ল মাহার উপর। ওদের থেকে নিজেদের ছাড়ানোর চেষ্টা করতে করতে মাহা বলল, আরে আরে, আমাকে ছাড়ো তোমরা, কাউকেই তো ভালো করে দেখতে পাচ্ছি না। কোনো ছাড়াছাড়ি নেই মাহাপ্পি, কতদিন পর তোমাকে দেখলাম। ওদেরকে কোনো মতো ছাড়িয়ে সবাইকে এক এক করে কাছে টেনে দেখে মাহা। আলকোছে ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে সে। এরা ওকে এক মুহূর্ত একা ছাড়ে না, হাসি মজায় মাতিয়ে রাখে সবসময়। এই বাচ্চাগুলো যে তার ভীষণ আদরের। যদিও কেউ কেউ এখনো বাচ্চা নেই, তাও মাহার কাছে এরা বাচ্চাই। আপনাদের খালামুনির দুটো 5 বছরের টুইন মেয়ে পাইজা আর ফাবিহা, আর মামুর এক ছেলে 7 লেভেলে পড়ে, আর মেয়ে মু অনার্স 2nd ইয়ারে পড়ে। এই 4 জন যেখানে যায় সেখানে তাদের হইচয়ে টেকা মুশকিল হয়ে দাঁড়ায়। তাই আপনার এদের নাম দিয়েছে বিচ্ছু বাহিনী। আর এদের সকল আবদারের ভরসাযোগ্য স্থান হচ্ছে মাহা। বাবা মাকে কোনো কিছুর জন্য রাজি না করাতে পারলে মাহাকে দিয়ে বলিয়ে রাজি করায় তারা। মাহার উপর ওনাদের অগাধ বিশ্বাস। মাহাদের দায়িত্ব নিলে নিশ্চিন্ত থাকতে পারেন ওনারা। পাইজা ফাবিহা রীতিমতো মাহার পা ধরে ঝুলছে। ওদেরকে ছাড়িয়ে কোলে নিয়ে বসে মাহা। কি খবর তোমাদের সবার? খবর পরেও শুনতে পারবে, আগে আমাদের জন্য কি এনেছো বলো। পাশে চেয়ার টেনে বসে জিজ্ঞেস করে সাদ। চিজ কেক এনেছি, আমি ফ্রেশ হয়ে এসে দিচ্ছি সবাইকে। ততক্ষণ একটু বসো তোমরা। সাথে সাথেই মাহার গলা ধরে মু আহ্লাদে সুরে বলল, মাপি তুমি কত ভালো, লাভ ইউ। অবাক হয় মাহা, কে বলবে এই মেয়ে অনার্সে পড়ে। মাহার কাছে এলে এরা সবাই ফাইজা ফাবিহার মতো ছোট হয়ে যায়। বাসায় ফিরতে এই চেঁচামেচির আওয়াজে কপাল কুঁচকে আফনান। এগুলোর উৎস যে বিচ্ছু বাহিনী বুঝতে বাকিনি তার। এদেরকে দুটো কারণে পছন্দ না আফনানের। এক, এদের অতিরিক্ত চেঁচামেচি হইচই যেটা এখন তারা করছে। আর দ্বিতীয়ত যে কারণটা, এটার জন্য এদেরকে 2 দিনের বেশি সহ্য হয় না আফনানের। এরা আসার পর থেকেই মাহাকে বেদখল করে ফেলে। এক মুহূর্ত মেয়েটাকে একা ছাড়ে না ওরা। সারাদিনে মাহাকে পাওয়া তো দূর, মাঝে মাঝে 3 দিনেও মাহাকে দেখতে পায় না আফনান। আর মাহাটাও হয়েছে তেমনই। এদেরকে পেলে বাকি সব ভুলে যায়। আপনার দিকে তো ফিরেও তাকায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে তার নিয়ে এসে দাঁড়ায় আফনান। মাহা কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। মেয়েটার চোখে মুখে খুশি উপচে পড়ছে। পকেটে হাত দিয়ে দূর থেকে তীক্ষ্ণ চোখে তা পর্যবেক্ষণ করছে আফনান। অদ্ভুতভাবে এই মেয়ের হাসি হাসি চেহারাটা তার সারাদিনে ক্লান্তি কমিয়ে দিচ্ছে। আফনানকে দেখেই সাদ মৌ ছুটে আসে। আফনানকে জড়িয়ে ধরার আগে হাত উঁচিয়ে থামিয়ে দেয় আফনান। স্টপ দেয়ার। আজকে আউটডোরে রোগী দেখেছি, শরীরে অনেক জার্ম। তোরা নিশ্চয়ই চাস না
এগুলো তোদের শরীরে ট্রান্সফার হোক। উফ, দা ভাই আগে ফ্রেশ হয়ে আসো, যাও। বলি নিরাপদ দূরত্বে সরে গেল ওরা। আপনার রুমের দিকে এক পা বাড়াতেই মাহা তার ডান হাতটা আঁকড়ে ধরে কাছে এসে দাঁড়ালো। নীরবে দুজন দৃষ্টি বিনিময় করলো কিছুক্ষণ। মেয়েটাকে অনাকাঙ্ক্ষিতভাবে এতটা কাছে পেয়ে আপনার নিজেও আরও একটু কাছে চলে এলো। মাপি, শুনলে না? দাবাই শরীরে যান, সরে এসো। দাবাই আগে ফ্রেশ হোক। নাক মুখ কুচকে বলল মৌ। সমস্যা নেই। আফনানের দিকে তাকিয়ে থেকেই বলল মাহা। ডান হাতে ধরে থাকা কেকের পিসটা আপনানের মুখের সামনে ধরতেই ফুসফিল আফনানের। মেয়েটা কেক খাওয়াতে এইভাবে আটকেছে তাকে। মাহার কবজি ধরে কেকের পিসটা মুখে নিল সে। একেবারেই মেয়েটা প্রায় পুরোটা মুখে দিয়ে দিয়েছে তার। পিসের বাকিটুকু নির্দ্বিধায় মাহাকে নিজের হাতে খাইয়ে দিল আফনান। পরপর হেঁটে নিজের রুমে চলে গেল। মাহা নির্বিকার। আফনানের থেকে এমন কিছু এক্সপেক্ট করেনি সে। ও দা ভাই, দরজাটা খোলো না। বললাম তো বিরক্ত করব না। তুমি না খুললে আমি কোথায় ঘুমাবো? 10 মিনিট ধরে আফনানের রুমের বাইরে ডাকাডাকি করছে সাদ। সানা তাকে শোয়ার জন্য এই রুমে আসতে বলেছে, কিন্তু এই আফনান দরজাই খুলছে না। দুটো গেস্ট রুমের একটাতে মৌ, ফাইজা, ফাবিহাকে নিয়ে ঘুমিয়েছে। আরেকটা গেস্ট রুমের এসি কাজ করছে না। ওদিকে কানে বালিশ চেপে শুয়ে আছে আফনান। সে কারোর সাথে এই বেড শেয়ার করতে পারে না, এমনকি তার বিছানায় কাউকে বসতেও দেয় না সে। তার উপর সাদ সারা রাত ফোনে গেম খেলবে আর তার ঘুমের 12টা বাজাবে। তাই দরজা না খুলে শুয়ে আছে আফনান। মা ওকে নিয়ে যা পারে করুক, চোখ বন্ধ করতেই আবারও সাদের গলা শুনতে পায় সে। ঠিক আছে, আমি বরং মাহাপ্পির রুমেই যাই। মাহাপ্পি মামুনির সাথে ঘুমাবে, আমি মাহাপ্পির রুমে ঘুমাবো। ঘুমাও তুমি, সুইট ড্রিম। চোখেতে উঠে বসে আফনান। হুড়মুড়িয়ে উঠে এসে দরজা খুলে বলে, সাদ দাঁড়া। সাদ তখন পেছনে ফিরে চলে আসার জন্য উদ্যত হয়েছে। আফনানের কথা শুনে ফিরে তাকায়। ভেতরে আয়, আর খবরদার ফোন চালিয়ে বা অন্য কোনোভাবে আমাকে ডিস্টার্ব করবি না। আফনানের কথায় ভড়কে গেল সাদ। গুটি গুটি পায়ে ভেতরে যেতে যেতে ভাবলো, দা ভাইয়ের আবার কি হলো? এতক্ষণ দরজা খুলছিল না, এখন খুললো, আবার ঘুমাতেও বলছে। দরজা আটকে বিরক্তির শ্বাস ফেলে আফনান। মাহাটা লাই দিয়ে দিয়ে এদের মাথায় তুলেছে। এখন সাদ গেলে নিশ্চিত মাহা নিজের বেডরুম ছেড়ে দিয়ে মায়ের সাথে ঘুমাতো। নিজের রুমের মতো মাহার রুমটাও যেন আফনানের ব্যক্তিগত সম্পত্তি। মাহার রুমেও সবার যাওয়াটা পছন্দ করে না আফনান। মাঝরাতে ঘুমের মধ্যে মাহার হাত ধরে কেউ টেনে বসিয়ে দিল। চরম বিরক্ত হলো মাহা। ধ্যাৎ, কে এভাবে টানাটানি করছে? আমি আফনানের কণ্ঠ শুনে চোখ কচলে ভালো করে তাকালো মাহা। আফনান এত রাতে তার রুমে কি করছে? তুমি এত রাতে? কিছু হয়েছে? আফনান পলক্ষীন চোখে মাহাকে দেখছে। ঘুম ঘুম মাহাকে বেশ আকর্ষণীয় লাগছে তার। চোখ ফিরিয়ে আনে আফনান। মাহার বালিশ টেনে বিছানায় শুতে শুতে বলে, ওদিকে যা, আমাকে জায়গা দে। মা হতভম্ব হয়ে বসে আছে। মাথা চুলকে মনে করার চেষ্টা করে রাতের বেলায় কি খেয়েছিল লোকটা। তুমি এখানে কেন? তোমার রুম কি হয়েছে? আমার রুমে জ্যাজ মিউজিক হচ্ছে, যা গিয়ে শুনে আয়। মানে? সাদকে শুতে দিয়েছিলাম, এমনভাবে নাক ডাকছে নিজের নাম বলতে বসেছি, মাথা হ্যাং হয়ে গেছে। ভ্রু শিথিল হলো মাহার। মায়া হলো আফনানের জন্য। সারাদিন এত ধকল চায় আফনানের, রাতের ঘুমটাও যদি ভালোভাবে না হয়। এসি রিমোট নিয়ে টেম্পারেচার আরও 2 ডিগ্রি কমিয়ে দিল। আফনান ততক্ষণে ভালো মতো শুয়ে চোখ বন্ধ করে ফেলেছে। মাহা উঠে গিয়ে পাতলা কমফোর্টার এনে আফনানের গায়ে দিয়ে দিল। নিজের ফোন হাতে নিয়ে এই রুম থেকে বেরোনোর আগে বলল, আমি মার রুমে যাচ্ছি, তুমি ঘুমাও। জানি। গম্ভীর কণ্ঠে উত্তর দিল আফনান। আফনানের শীতল ব্যবহার ভালো লাগলো না মাহার। দরজাটা শব্দ করে আটকে বেরিয়ে গেল। সাথে সাথে চোখ মেলল আফনান। দীর্ঘশ্বাস ফেলে ভাবল, তোকে আটকানোর সব রকম অধিকার থাকলেও তোকে কেন আটকাতে পারি না আমি মাহা? বারবার কেন নিজের থেকে দূরে সরিয়ে দিতে হয় তোকে? আফনান, এতবার কে ফোন করছিল? ব্রেকফাস্ট ছেড়ে উঠে এলি, বাসায় এসেও শান্তি নেই। ছেলেকে ডাকতে ডাকতে আফনানের রুমে আসলেন সানা। ব্রেকফাস্ট করতে বসে ছেলেটা ফোনের জ্বালায় টিকতে না পেরে শেষে উঠে এসেছে। আফনান থম মেরে দাঁড়িয়ে আছে। হাতের ফোনটা পড়তে পড়তে ধরে ফেলল সানা। ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিপদের আশঙ্কা করে দ্রুত ছুটে এসে ফোনটা ধরেছিলেন তিনি।
আফনানের হাত দুটো সমানে কাঁপছে, কপালে ঘাম জমেছে। সানা প্রশ্ন শুনলেন, কি হয়েছে আপনার? আফনানের ঠোঁট নড়ছে কিন্তু আওয়াজ বের করতে পারছে না। বহু কষ্টে কাঁপা কণ্ঠে বলল, মাহার বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে মা। বজ্রাহতের ন্যায় চাইলেন সানা। কথাটা ঠিক শুনেছে কি না বুঝতে কয়েক সেকেন্ড সময় নিলেন, তবে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে আগে ধাতস্থ করলেন। আপনার অবস্থা উনি বুঝতে পারছেন। এই মুহূর্তে সেও যদি অস্থির হয়ে যায় তাহলে ছেলেটা আরও ভেঙে পড়বে। নিজে শত শত সিরিয়াস পেশেন্ট ডিল করলেও এই মুহূর্তে আপনাদের মাথা কাজ করছে না। ভেতর থেকে শরীর ভেঙে আসছে। মনের জোর খাটিয়ে হসপিটালে যাওয়ার কথাও যেন ভুলে গেছে। আপনার মাথা ঠান্ডা রাখ, মাহার কিছু হবে না। আর সব অ্যাক্সিডেন্টই কি মারাত্মক হয় নাকি? তুই আগে গিয়ে দেখ মেয়েটা কোথায় আছে, কি ট্রিটমেন্ট দিচ্ছে সেখানে, আর ভালো বুঝলে তোর হসপিটালে নিয়ে আয়। শক্ত করে মায়ের হাত দুটো আঁকড়ে ধরল আফনান। আর্তনাদ করে বলল, মাহার কিছু হয়ে গেলে আমি কি করব মা? আমি ওকে এভাবে দেখতে পারবো না। আমাকে যেতে বলো না প্লিজ। আফনান, এখন পাগলামির সময় না। তুই না গেলে কে যাবে? মেয়েটা আমাদের কাছে অমানত, ভুলে গেছিস? সব আমার জন্য হয়েছে মা। আমি ওকে আমার সাথে নিয়ে গেলে এমনটা হতো না। ওকে শুধু একবার ফিরে আসতে বলো মা। আমি আর কখনো ওকে একা ছাড়বো না। ছেলেকে বুকে জড়িয়ে নেন সানা। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন। তোকে যেতেই হবে আপনার। মেয়েটা যে ওখানে একা অনেক কষ্ট পাচ্ছে। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে আফনান। ভেতরে যাওয়ার অনুমতি পেলেও তার পা দুটো চলছে না। এখানে মাহার প্রপার ট্রিটমেন্ট শুরু হয়েছে। ডাক্তারদের সাথে নিজে কথা বলেছে আফনান। রিপোর্টগুলো কয়েকবার দেখেছে। এরকম অসংখ্য রিপোর্ট সে রোজ দেখে। আজ মাহার রিপোর্টগুলো যেন সে বুঝেও বুঝতে চাইছে না। কাঁধের দিকে ফ্র্যাকচার হয়েছে, মাথায়ও অনেকটাই আঘাত পেয়েছে। এখনও সেন্স ফেরেনি। মেডিসিন চলছে, যে কোনো মুহূর্তে সেন্স ফিরবে বলেছে। 2 মিনিট সময় দেওয়া হয়েছে আফনানকে। এর বেশি সময় আইসিইউতে অ্যালাউ করবে না। ভেতরে এসে এদিক ওদিক তাকিয়ে মাহার বেড খুঁজতে থাকে আফনান। তখনই নার্স ডেকে ওঠে। আপনার পেশেন্ট তো 4 নম্বর বেডে, ওইদিকে কোথায় যাচ্ছেন? নার্সের কথায় 4 নম্বর বেডের দিকে তাকায়। মাথায় ব্যান্ডেজ করা, কাঁধের দিকটাও অক্সিজেন মাস্ক লাগানো ফ্যাকাশে চেহারার একটা মেয়ে শুয়ে আছে। আফনান তো একে ভেতরে এসেই দেখেছে, কিন্তু চিনতে পারেনি ওর মাহাকে। মাহাকে এভাবে কোনোদিন কল্পনাও করেনি সে। তাই এই অবস্থায় দেখে মস্তিষ্ক চিনতে সময় নিয়েছে। মাহার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না আফনান। চোখ বন্ধ করে ফেলে। বুকের ভিতর প্রচণ্ড তোলপাড় শুরু হয়। হাতের কাছে যা পায় সেটাই আঁকড়ে ধরে, নিজের ভারসাম্য রক্ষা করে। নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না আফনান। তখনই ডক্টর জাকির ভেতরে এলেন। উনি আফনানের সিনিয়র। অনেক ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেলে উনি আফনানকে পাশে পেয়েছেন। আজ আফনানেরই কোনো রিলেটিভ এখানে আছে শুনে পার্সোনালি দেখতে এসেছেন। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন তিনি আফনানের দিকে। আফনান কি কাছে? আফনানের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আফনান, এটা আইসিইউ, সামলাও নিজেকে। আফনান নিঃশব্দে চোখের পানি ফেলছে কেবল। আফনানের থেকে কোনো উত্তর না পেয়ে অধৈর্য হয়ে গেছেন ডক্টর জাকির। কে এই মেয়ে? কৌতূহল চেপে না রাখতে পেরে বলেই ফেলেন, আফনান, হু ইজ শি? মাহার দিকে তাকিয়ে আছে আফনান। ওর দিক থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, শি ইজ মাই ওয়াইফ। আফনানের স্থির দৃষ্টি কণ্ঠের দৃঢ়তাই বুঝিয়ে দিল মাহার উপর আফনানের তীব্র অধিকার বোধ আর অসীম ভালোবাসা। আর কথা বাড়ালেন না ডক্টর জাকির। মাকে একবার দেখে ফাইলগুলো চেক করে বেরিয়ে গেলেন। এদিকে মুনিয়ার অবস্থা বেগতিক। অনেক বুঝেও শান্ত করা যাচ্ছে না ওনাকে। মোটামুটি সব আত্মীয়রা চলে এসেছেন বাসায়। বাচ্চাগুলো বড়দের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেছে। সানা এতক্ষণ চেষ্টা করেও শান্ত করতে পারেনি মুনিয়াকে। সে শুধুই মাহাকে দেখতে যাচ্ছে। এই মুহূর্তে মাহাকে ওই অবস্থায় দেখলে আরও ভেঙে পড়বেন মুনিয়া। তাই যে যেভাবে পারছে বুঝিয়ে ঠান্ডা করার চেষ্টা করছে। মেয়েটাকে তার বাবা চাচা কোলে কোলে রেখে বড় করেছেন, কোনোদিনও একটা আঁচড় লাগতে দেননি। আর সেই কোমল মেয়েটা আজ একা এত কষ্ট পাচ্ছে। ভাবতেই বুক ফেটে কান্না আসছে মুনিয়ার। শেষবারের মতো আমার কাছে ফিরে আয় মাহা। কথা দিচ্ছি আর কখনো আমার থেকে দূরে সরিয়ে দিব না। 3 বছর ধরে আমি তোকে দূর থেকেই ভালোবেসে গেছি মাহা। তুই দিতে চাইলেও কখনো নিজের অধিকার দাবি করতে তোর কাছে যাইনি আমি।
তোকেও নিজের কাছে ঘেঁষতে দেইনি কখনো। আমি যে মানুষটাই এমন রে, আমার বিশ্বাসে একবার আঘাত লাগলে আমি স্বাভাবিক থাকতে পারি না। আমার তোকে চিনতে ভুল হয়েছিল মাহা। তোকে অবিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি। তাই বলে এত বড় শাস্তি তুই আমাকে দিতে পারিস না। প্লিজ পাখি, পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আয় আমার কাছে। বিশ্বাস কর, আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না, কখনোই না। মাহার সেন্স ফিরেছে অনেকক্ষণ। ঘুমের ইঞ্জেকশন দিয়ে কেবিনে শিফট করা হয়েছিল। এরপর থেকে মাহার পাশে স্থির বসে আছে আফনান। একবারের জন্য ওঠেনি। এতক্ষণ মাহার এক হাত কপালে ঠেকে মনের কথাগুলো বলছিল আফনান। মাকে এই অবস্থায় দেখে নিজেকে আর দূরে সরিয়ে রাখা সম্ভব হয়নি তার। এতদিনে শক্ত খোলস ছেড়ে অনায়াসেই নিজেকে বের করে এনেছে আফনান। ঘুম ভেঙে চোখ খোলার চেষ্টা করেছে মাহা। পুরো শরীরেই অসহ্য ব্যথা টের পেতেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। স্যালাইন দেওয়া হাতটা হালকা নাড়ানোর চেষ্টা করতেই আফনান মাথা তুলে তাকালো। দ্রুত উঠে দাঁড়িয়ে মাহার উপরে হালকা ঝুঁকে মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? খুব বেশি কষ্ট হচ্ছে? মা চোখ উঁচিয়ে তাকিয়ে আছে আফনানের দিকে। এই অবস্থা কেন লোকটার? চোখ দুটো আগুন লাল, চুলগুলো এলোমেলো, মুখটা একদম শুকিয়ে গেছে। আফনানের চোখ বেয়ে এক ফোঁটা পানি মাহার কপালে পড়তেই চোখ ফিরিয়ে নেয় মাহা। আফনান তার জন্য কাঁদছে। ও তো মাহাকে সহ্যই করতে পারে না। তবে এই কান্নার মানে কি বেশি ভাবতে পারে না মাহা। মাথায় অসম্ভব ব্যথা। সরে আসে আফনান। হাঁকের জায়গায় বসে মাহার এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অনেক ভালোবাসি তোকে পাখি। আজকে তোর কিছু হয়ে গেলে আমি শেষ